পুলিশ ফাইল। রাত তখন প্রায় 9:15 থেকে 9:30। গাইঘাটার মাইসকাঠি বাজারের নামকরা ব্যবসায়ী রাজেশ সরকারকে 3 জন ব্যক্তি গলায় মাফলার এঁটে ভোজালি দিয়ে তারই বাড়ির সামনে কোপালো। কিন্তু কারা ছিল ওই 3 জন? কি কারণ ছিল ওই নৃশংস ঘটনার পেছনে? আজকের পুলিশ পালসের পর্বে আমরা আপনাদেরকে দেখাবো 2021 সালে 26শে ফেব্রুয়ারি ঘটে যাওয়া গাইঘাটে থানা এলাকার এই সত্য ঘটনা। ওই কল্যাণ মাইতি আমার বাবাকে খুন করেছে স্যার। ওই মাইসকাঠি বাজারে ওর দোকান আছে। বাবার ব্যবসার জন্য ওর ব্যবসায় মন্দা চলছিল, সহ্য করতে পারেনি। অনেকবার ফোন করে হুমকিও দিয়েছে স্যার। হ্যাঁ বল। এটা তুমি ঠিক করলে রাজদা? কেন, কি হয়েছে? কি হয়েছে? আমার পার্টিটাকে 5 লাখ টাকার পার্টিটাকে 2000 টাকা কম দিয়ে তুলে নিলে। শোন কল্যাণ, ভাষাটা না একটু সংযত ভাবে বল। তুই কি বললি? কাস্টমার ভাঙানো? হ্যাঁ, ভবিষ্যতে এই ধরনের কথা আর আমার সঙ্গে ব্যবহার করবি না। এসব কাস্টমার ভাঙানো টাঙানো না তোর মতন ছুটকো ব্যবসায়ীদের কাজ। ছুটকো? ছুটকো কাকে বলছো? তোমাদের অনেক আগে থেকে মার্কেটে আমাদের এই ব্যবসা, রমরমা ব্যবসা ছিল আমাদের। আর তখন তুমি কি করতে? গরু পাচার, গুন্ডাগিরি, সেটা সবাই জানে। আর আজ শালা দস্যু থেকে সাজু সাজছো তুমি। মার্কেটে ব্যবসা ভেঙে বসেছো। কি ভেবেছো? তুমি কি ভেবেছো? তোমার ব্যবসার রমরমা কিসের জন্য জানো? তোমার অতীতের গুন্ডাগিরির জন্য। ওই গুন্ডাগিরির জন্য লোকে অন্য দোকানে কিনতে যেতে ভয় পায়। লোকে আমার ভয় না রে, আমাকে ভালোবেসে আমার দোকানে মাল কিনতে আসে। ভালোবাসা সব জানা আছে আমার। আর শোন কল্যাণ, আমার অতীত নিয়ে না একদম ঘাটাঘাটি করিস না। অতীতে আমি যা দোষ করেছি, যা অন্যায় করেছি, তার জন্য আইনের সাজা কেটে এসেছি, বুঝলি? সাজা কেটেছে তো কি হয়েছে? সাজা কেটে কি তুমি সাধু হয়ে গেছো? শালা তোমার ভেতরে না ওই নোংরা লোকটা এখনো আছে। চুপ! একটাও যদি আর কথা বাড়িস। কি করবি? কি করবি তুই? মার্ডার করবি? মার্ডার? ছুরি কাটারি আমিও চালাতে পারি। শোন, পেটে লাথি মারলে কিন্তু আমি তোকে ছাড়বো না, বলে দিলাম। একদম মেরে ফেলবো। আপনি মাহিষকাঠি বাজারের যে কোনো দোকান, খরিদ্দার, যাকে খুশি জিজ্ঞাসা করুন, কেউ আপনাকে বলবে না যে আমি রাজেশদাকে খুন করেছি। হ্যাঁ, ব্যবসায়িক কারণে আমার সঙ্গে রাজেশদার বেশ কয়েকবার ঝগড়াঝাটি হয়েছে। তা বলে স্যার আমি খুন করে ফেলবো? ব্যবসায়িক দ্বন্দ্ব থেকে খুন কিন্তু কোনো অস্বাভাবিক ঘটনা নয়। আপনি যতটা অস্বাভাবিক দেখাতে চাইছেন। স্যার আমি খুন করিনি, এটাই সত্যি। রাজেশ সরকারের বাড়ির লোকজন তাহলে আপনার নামেই ডায়েরিটা করলো কেন? কারণ আছে স্যার। কারণ রাজেশদার ব্যবসাকে সব থেকে বেশি কম্পিটিশন দিতাম আমি, সেটা রাজেশদা জানতো। রাজেশদা মারা যাওয়ার পরে ওর ছেলেরা ব্যবসাটাকে সামলাবে, তাই আমাকে জেলে পাঠাতে পারলে আমার ব্যবসাটা বসে যাবে, ওদের ব্যবসাটা রমরম করে চলবে। এটা কিন্তু খুব ভালো লজিক নয় স্যার। ওরা কোন লজিকে আমার বিরুদ্ধে ডায়েরি করেছে আমি জানি না, তবে ওদের পয়েন্ট থেকে
যদি আপনি তদন্ত করেন তাহলে কোনোদিনই আপনি খুনিকে ধরতে পারবেন না। চল, তদন্ত শেখানোর জন্য তোমাকে এখানে ডেকে আনা হয়েছে। স্যার আমি খুন করিনি, বিশ্বাস করুন স্যার, আমি খুন করিনি। ফোনটা ধরছো না কেন? কেন ওকে মারলে তুমি? কেন এটা করলে? ওর সাথে আমাকেও কেন মেরে ফেললে না? কেন কেন? মা, কাল থেকে কিচ্ছু খাওনি, চলো খেয়ে না। আমি তোমার কষ্টটা বুঝতে পারছি মা, কিন্তু যদি না খাও তাহলে শরীরে ক্ষমতা পাবে না, আর যদি শরীরে ক্ষমতাই না থাকে তাহলে দুঃখ কষ্ট কাটিয়ে ওঠার মনে জোর পাবে কি করে মা? মা চলো খেয়ে না। সব কিছু হলো আমার জন্য, তাকে মরতে হলো আমার জন্য, আর আজ আমি তার দুঃখ ভোলার চেষ্টা করব। কি সব বলছো মা? মেশো তোমার জন্য কেন খুন হতে যাবে? মেশোকে খুন করেছে কল্যাণ মাইতি। কল্যাণ খুন করেনি। কি? কল্যাণ খুন করেনি মানে? তাহলে কে খুন করলো? তোর মাসির এখন কেমন অবস্থা? তার অবস্থা তোমারই মতো, তাকেও কিচ্ছু খাওয়ানো যাচ্ছে না। আমার তো দাদা বাবু মরেছে, কিন্তু তার তো বর, তার অবস্থা আমার থেকেও খারাপ হওয়াটাই স্বাভাবিক। শোন, তুই এখন তোর মাসির পাশে থাক, এই সময় এটা অত্যন্ত জরুরি। আমি নিজেকে ঠিক সামলে নেব। আমি যাব, কিন্তু তার আগে তুমি খেয়ে নেবে। চলো, তুই যেটা বলছিস সেটা কর, যা। কল্যাণের সাথে রাজেশদার ঝগড়া বিবাদ হতো ঠিকই, কিন্তু কল্যাণ যোগে খুন করতে পারে বলে আমার মনে হয় না। এই খুনের কেসে কল্যাণ জড়িত বলে তো মনে হচ্ছে না। আচ্ছা, রাজেশের কি আর কোনো রাইভেল আছে? রাজেশদার মতো মানুষ হয় না, প্রচুর দান ধ্যান করতো। যখন যে যা বিপদে পড়ে রাজেশদার কাছে গিয়েছে, রাজেশদা তাদেরকে সাহায্য করেছে। কারোর মেয়ের বিয়ে, কারোর ছেলের পড়াশোনা, কারো অসুখ, এ সমস্ত কিছু রাজেশদা খোলা হাতে সবাইকে সাহায্য করত। এই তো করোনা লকডাউনের সময় 6টা গ্রামের দরিদ্র পরিবারকে খাইয়েছে, পোশাক দিয়েছে, আর সেই রাজেশদাকে খুন করবে এমন শত্রু কিভাবে জন্মালো, এটাই আমরা বুঝতে পারছি না। রাজেশ সরকারের খুনের কেসে ওর পাস্টের কানেকশনও থাকতে পারে। মাফিয়া ছিল তো, গুন্ডাগিরি, তোলাবাজি, গরু পাচার, মাদক পাচার, এরকম নানা ধান্দা চলতো। মালটাকে কি করে নিয়ে এলি রে? ওই গোবিন্দর মোটর ভ্যানে। গোবিন্দ? কে গোবিন্দ? আরে যে মালটা ভাঙা টিন, ভাঙা বালতি, কাঁচের বোতল এসব কেনে তার কথা বলছি। এক কথায় বলতেই তো পারতিস, ওই বাঙারওয়ালা গোবিন্দ। আরে হ্যাঁ হ্যাঁ, ওর মালপত্রের বস্তার ভিতর ওটাকে গুজে দিয়েছিলাম। একদম ঠিক কাজ করেছিস। হ্যাঁ, মুখ খোল, মুখ খোল, দেখি কি কথা বলে। শুনি। কি বাড়াবাড়ি করছিস? চুপ, একদম চুপ। একদম বেশি বাড়াবাড়ি কর, চুপ। কি ব্যাপার রে রতন? আরে ওর মুখটা খুলে দে, বলতে চাইছে, বলুক। খোল খোল, খোল।
বিশ্বাস করো, তুমি বিশ্বাস করো, আমি যাকে গাঁজা সাপ্লাই করেছিলাম সে হাওয়া হয়ে গেছে। একটা টাকা আমি হাতে পাইনি। রাজদা বিশ্বাস করো, সত্যি বলছি, আমি সত্যি বলছি। ও তার মানে তোর কোনো দোষ নেই? না, আমি তো দেখছি তোরই দোষ। কেন? না হলে যাকে গাঁজা সাপ্লাই করেছিস মানে গাঁজা পার্টি, সে গাঁজা পার্টির দোষ। হ্যাঁ হ্যাঁ, পার্টির দোষ তো। আর দুটোই যদি না হয় তাহলে আমার দোষ। না না, পার্টির দোষ। না না, কি করে দোষ হলো বল একটু। সে জোর চুরি করেছে, মাল নিয়ে টাকা দেয়নি। হ্যাঁ, ও তো ঠিকই আছে, তাও তোর দোষ। কেন? এই যে তুই গাঁজাটা বিক্রি করছিস, সাপ্লাই করছিস, এটা তো বেআইনি, তাহলে তোর দোষ নেই? না মানে সেভাবে দেখতে গেলে তো তুমিও তো বেআইনি কারবার করছো। আমার 7 লাখ টাকা গাঁজা ঝেঁটে দিয়ে পুলিশের সঙ্গে যোগসাজশ করে আমাকে এখন পুলিশ দিয়ে ওঠানোর প্ল্যান করছো? হ্যাঁ, বিশেষ করে আমি কোনো প্ল্যান করিনি। চুপ সালা, আমাদের নেটওয়ার্ক সম্পর্কে তোর কোনো ধারণাই নেই। তুই কখন কার সাথে কি প্ল্যান করছিস আমরা সব জানি। টাকাটা কোথায় বল বল। আমি তোমার টাকা নিইনি, আমাদের তোমার টাকা নেই। তাই টাকা তাহলে পাবো না? হ্যাঁ, টাকা কোথায়? আমার কাছে তোমার টাকা নেই গো, তাই? থাকলে আমি দিয়ে দিতাম। টাকা কোথায়? আমার কাছে আছে, আমার কাছে আছে, আমার কাছে আছে, আমি দিয়ে দেবো, আমি দিয়ে দেবো তোমার টাকা। মালটাকে নিয়ে যা, পুরো টাকাটা গুনে নিবি, তারপর ছাড়বি। চল চল। কিরে, তোর খবর কি? গরু পাচারের গল্পটা বল এবার। এখনো পর্যন্ত 130টা গরু জোগাড় করেছি, বর্ডারে পাঠিয়ে দিয়েছি, পরশু পাচার হয়ে যাবে। গুড, চল। এই সবকিছু দেখে শুনে পাচার হচ্ছে তো রে? হ্যাঁ, বিএসএফ এর কোনো লফড়া নেই তো? দেখো, বিএসএফ এদিকটায় খুব একটা টহল দিতে আসে না, ঠিক আছে? আর পুলিশ ছাপা মারতে আসলে চাপ নেই, চারদিকে খবরি দাঁড় করানো আছে, ঠিক আছে? এদের আগে থেকে সব জানতে পেরে যাবো। শোন, আজকের পাচার কিন্তু অনেক বড় পাচার, দেখিস আবার কোনো লফড়া যেন না হয়। দেখো, গ্রিন সিগন্যাল পেয়েছি বলেই কিন্তু আজকে পাচার করছি। হ্যাঁ, এরপর যদি কিছু হয় উপরওয়ালার হাতে। কি বাজে রে? শালা টিঙ্কুন এখন আবার ফোন করছে। আরে ফোনটা ধর না রে শালা। বল। হ্যাঁ, কি হলো? পুলিশ ছাপা মারতে আসছি, চলো পালা পালা পালা। এত বড় পাচার ফেলে কি করবো তো এখন? আর আগে পালিয়ে বাঁচো, পালিয়ে বাঁচো। গরু পাচার কেসে অনেকদিন জেল খেটেছিল রাজেশ, তবে জেল থেকে বেরিয়ে সব রকম বেআইনি ধান্দা বন্ধ করে দিয়েছিল সে। শুরু করেছিল সৎ পথে ব্যবসা। মাইসকাঠি বাজারে বেশ বড়সড় আসবাবপত্রের দোকান আর মাছের খাবারের ব্যবসা শুরু করেছিল সে। অতীতে রাজেশ গরু, মাদক, সোনা পাচার করে যেমন প্রচুর টাকা কামিয়েছিল, সেই সঙ্গে তৈরি হয়েছিল অনেক শত্রু। তবে কি রাজেশের এই খুনের পেছনে তার অতীতের ধান্দার কোনো কানেকশন রয়েছে, নাকি পেছনে রয়েছে অন্য কোনো রহস্য? এটা অস্বাভাবিক নয়। রাজেশ সরকারের খুনের কেসে ওর পুরনো শত্রুর হাত থাকতেই পারে। ওই সময় রাজেশের যে দাপট ছিল তাতে ওই শত্রু হয়তো ওর ক্ষতি করতে চেয়েও কিছুই করতে পারে, কিন্তু তারপর রাজেশ সৎপথ বেছে নেওয়ায় তার সে দাপট চলে যায়। আর তখন ওই শত্রু হয়তো তার প্রতিশোধ পূরণ করেছে, তাকে খুন করে। স্যার,
তিনি রাজেশের সঙ্গীও হতে পারেন। রাজেশ বেআইনি ধান্দা ছেড়ে দেওয়ার পর ওর সঙ্গীদের ইনকাম বন্ধ হয়ে গেছে। মন্দ বলো, রাজেশ সরকারকে ধান্দায় ফিরিয়ে নিয়ে যাবার অনেক চেষ্টা তারা করেছে, কিন্তু রাজেশ ফিরে যেতে চায়। সেই আক্রোশে তারা রাজেশকে খুন করতেই পারে। হ্যালো, সুইসাইড করেছে। রাজেশ সরকারের শালিকা সুইসাইড করেছে। জামাইবাবুর সঙ্গে শালিকা সুইসাইড করেছে, কিন্তু ওকে সুইসাইড না অন্য কোনো কারণ আছে? আপনার স্বামী যেদিন খুন হলো ঠিক তার পরের দিনই আপনার বোন সুইসাইড করলো। উনি সুইসাইড করলেন কেন কিছু বলতে পারবেন? আপনার সাথে আপনার বোনের সম্পর্ক কেমন ছিল? ভালোই ছিল। ও যে বাড়িতে থাকতো ছেলেকে নিয়ে, সেটা তো রাজেশ সরকারের বাড়ি, তাই না? হ্যাঁ। আপনার বোনের হাজবেন্ড ওই বাড়িতে থাকতেন না? না। তিনি কোথায় থাকতেন? আমি জানি না। আপনারা সবই জানেন কিন্তু কিছুই বলছেন না। আমাদেরকে পরিষ্কার করে না বললে আমরা খুনিকে খুঁজবো কি করে? আমরা তো আপনাদের বারবার বলছি স্যার, ওই কল্যাণী আমার বাবাকে খুন করেছে। আপনাদের অনুমান কল্যাণ খুন করেছে, এটা সত্যি নাও হতে পারে। সত্যিটা বের করা আমাদের কাজ। রাজেশ খুন হবার পরদিনই রাজেশের শালিকা মীনাক্ষী কেন সুইসাইড করলো এ বিষয়ে কোনো রকম মুখ খোলেনি রাজেশের পরিবারের লোকজন। এদিকে পুলিশের তদন্তে উঠে আসে রাজেশকে খুন করার জন্য দুজন সুপারি কিলারকে ভাড়া করা হয়েছিল, আর এই দুজন সুপারি কিলারের মধ্যে একজনকে পাকড়াও করে পুলিশ। না স্যার, আমি কিচ্ছু করিনি, বিশ্বাস করুন, আমি কিচ্ছু করিনি, আমি খুন করিনি, বিশ্বাস করুন স্যার, আমার উপর বিশ্বাস করুন স্যার। আমি একা খুন করিনি স্যার, আমি একা খুন করিনি। আমার সাথে কালাকেও ভাড়া করা হয়েছিল, কালাকে ভাড়া করা হয়েছিল স্যার। আর এই খুনের জন্য আমাদেরকে 2.5 লক্ষ টাকা দেওয়া হয়েছিল। 2.5 লক্ষ টাকা স্যার। এ সুপারি দিয়েছিল তোদের? বলছি স্যার, কাশিস সাতরা, হ্যাঁ, ওই রাজেশ সরকারের শালীর বর উনি। হ্যাঁ, রাজেশ সরকারকে আমি খুন করিয়েছি বললে ভুল হবে, করেছি, যেন আমার কোনো আফসোস নেই। কেন খুন করলেন রাজেশ সরকার? আমার জীবনটা শেষ করে দিয়েছে স্যার। আমার স্ত্রী বাচ্চাকে আমার থেকে কেড়ে নিয়ে গেছে স্যার। জানেন স্যার, বিয়ের আগে থেকে আমার স্ত্রীর ওপর নজর ছিল, বিয়ের পরেও স্যার ছাড়েনি ওকে। রাজেশ বাবু, এখন কিন্তু আমি আপনার শালি পড়ে, আগে অন্যের বউ। এই শোনো, তুমি কিন্তু একটা মস্ত বড় ভুল কথা বলছি। তুমি তো অনেক আগে আমার শালি হয়েছে, তাই না? তারপরে হয়েছে অন্য কারো ভুল। তাহলে অধিকার বোধটা কার বেশি, তোমার বরের না আমার? তাই? তা তোমার বউয়ের উপর যদি তোমার থেকে বেশি অধিকার বোধ কেউ ফলাতে চায় তখন তোমার ভালো লাগবে। বলি, এত সাহস কার আছে? তা ঠিক, রাজেশ সরকারের বউ বলে কথা, যার দাপটে বাঘে গরুতে এক ঘাটে জল খায়। তবে একটা কথা মাথায় রেখো, গরুর শিং আছে আর বাঘের আছে দাঁত নখ। কোনোদিন যদি রাজেশ সরকারের দাপট পড়ে যায় তাহলে গুতুনি, আচর কামড় এগুলো কিন্তু খেতে হতে পারে। তো বলছি, এই গুতুনি, আচর কামড়টা কে দেবে আমাকে? তোমার বর? হতে পারে। হাতি ঘোড়া গেল তর,
মশা বলে কত জল, কে তাই না? তা এই যে মশার বউয়ের সঙ্গে লুকিয়ে চুরিয়ে প্রেম করছো, মশার সামনে পারবে? তুমি না বড্ড বোকা। বলছি এই বেআইনি কাজগুলো তো লুকিয়ে চুরিয়েই করতে হয়, জানো না? বেআইনি কাজগুলো করতে হবে কেন? আরে এইসব কাজে তো প্রফিট বেশি। কিরকম? মানে ধরো আমি চুরি করলাম, চুরি করে বিক্রি করে দিলাম, তাই না? কোনো ইনভেস্ট নেই, শুধুই প্রফিট। পরের বউয়ের সঙ্গে লুকিয়ে চুরিয়ে প্রেম করা, কোনো ইনভেস্টমেন্ট নেই, শুধুই প্রফিট। ও তার মানে তুমি বলতে চাও যে আমি তোমাকে এই যে বিয়ের আগের থেকে এখন অব্দি ভালোবাসছি, তার মানে আমি তোমার জন্য কিছুই করিনি, তাই না? মানে কোনো ইনভেস্ট করিনি, শুধু শুধু তুমি আমার জন্য স্যাক্রিফাইস করে যাচ্ছ, তাই না? তুমি ব্যবসায়ী মানুষ, ফেলো করি মাখো তেল, লাভ লোকসান হিসেব নিকেশ এসব নিয়ে তুমি থাকো। আমি গৃহী মানুষ, প্রেম ভালোবাসা দয়া মমতা এই সব কিছু নিয়েই আমার সংসার। ভালোবাসার পরিবর্তে ভালোবাসাটাই দিই, টাকা পয়সা গয়নাগাটি এসব জড় বস্তুর পরিবর্তে নয়। বাবা খুব অভিমান হয়েছে তো দেখছি, হ্যাঁ? তুমি বড়লোক মানুষ, দাপুটে মানুষ, তোমার উপর অভিমান করে কি আমি থাকতে পারি? হয় দাম দিয়ে অভিমান কিনে নেবে, আর না হয় দাপট দেখিয়ে অভিমান জিতে নেবে। তাহলে তুমি কি চাইছো? দাম দিয়ে তোমার অভিমানটা কিনে নিন, নাকি না দাপট দেখিয়ে সবকিছু ছিনিয়ে নিন? আমি দাম চাই না। তাহলে কি চাও? মিনা, মিনা, মিনা। হ্যাঁ, কে এসেছে দেখো। হ্যাঁ, বাইরে বাইক দেখেই বুঝে গেছি। তা দাদাকে কিছু খাইয়েছো না তখন থেকে শুকনো গল্প করে গেছে? আরে বলছি এই শালি আর দাদাবাবুর গল্প কখনো শুকনো হয় নাকি? তা যা বলেছো। সেন্টের গন্ধটা বেশ ভালো তো। এই পারফিউমটা ঠিক আছে, চলো কথা দিলাম আমি নেক্সট যেদিন আসছি সেদিনকে তোমার জন্য এটা নিয়ে আসবো, মানে গিফট করব, বুঝলে? আজকে অনেক দেরি হয়ে গেল, আজকে আমি আসি। হ্যাঁ, কি আসি? খাওয়া দাওয়া করে যাবে। আরে বাবা সে হবে কোনে, দিন কি চলে যাচ্ছে নাকি? হ্যাঁ, আজকে অনেক দেরি হয়ে গেছে, আজকে আমাকে যেতে হবে, বুঝলে? ওহ, কি যেতে হবে বলো তো? মিনা, তুই চুপ করে আছি কেন? থাকতে বলো দাদাবাবুকে। উনি ব্যস্ত মানুষ, ব্যবসায়ী মানুষ, আমার সাধ্য কি যে ওনাকে আটকে রাখি? তাছাড়া বহু বছর ধরে ওনাকে দেখে দেখে আমি অভ্যস্ত। একবার যখন না বলেছে, কার বাপের সাধ্যি আটকে রাখে? এই শোনো, বলছি আজকে অনেক দেরি হয়ে গেছে, আজকে আমি যাই। আমি নয় এর মধ্যে একদিন আসবো, আসি। রান্না করতে কতটুকু সময় লাগবে বলো তো? এই দেখ, বলতে বলতেই ডাক চলে এলো। হ্যাঁ বলো। আরে এই তো আধ ঘন্টার মধ্যে আমি ঢুকে যাচ্ছি। ওফো, সেই থেকে ঘেমো জামাটা পরে রয়েছো, এসো খুলে দিই। বাবা, হঠাৎ? এই সেন্টের গন্ধটা তোমার গায়ে এলো কি করে? কোন সেন্টের গন্ধ?
কি করছো ছাড়ো। এটা তো রাজেশদার গায়ে পেলাম, তোমার গায়ে এলো কি করে? আরে তুমি দাদা বাবুর গায়ে নাক ঘষছিলে না, তোমার নাকে গন্ধটা ঢুকে গেছে। এইভাবে স্যার বহুবার অনেক রকম প্রমাণ আমি পেয়েছি, যার থেকে পরিষ্কার ইঙ্গিত দেয় ওদের মধ্যে একটা গোপন সম্পর্ক রয়েছে। মীনাক্ষী স্যার বুঝতে পারতো যে ওদেরকে আমি সন্দেহ করছি, কিন্তু স্যার কিছু পরোয়া করতো না স্যার। জানেন স্যার, ওকে আমি যখন এইসব নিয়ে বকাঝকা করতাম, ও আমাকে ঘুরিয়ে রোয়াব দেখাতো। ওর ঔদ্ধত্যের কারণ ছিল সেই সময় রাজেশের ছিল ভীষণ দাপট। আমি বুঝতে পারতাম স্যার, দিন দিন আমাদের মধ্যে দূরত্ব বাড়ছে, মীনাক্ষী আমার হাতের বাইরে চলে যাচ্ছে। কিন্তু স্যার আমার কিছু করার ছিল না, কারণ সন্দেহের বশে আমি রাজেশকে কোনো কথা বলতে সাহস পেতাম না। তাই স্যার আমি চাইতাম একদিন ওদের হাতে নাতে ধরি আর একটা হেস্ত নেস্ত হোক। আসো। এই তো ঘরটা বানাতে শুরু করলে, এর মধ্যেই কমপ্লিট হয়ে গেল, ফার্নিচারও ঢুকিয়ে ফেললে। আসলে এই যে ফার্নিচারগুলো দেখছো না, এগুলো পুরনো, একটু মেরামত করিয়ে ঠিকঠাক করে নিলাম, ব্যাস ঢুকিয়ে দিলাম। বলছি, তোমার পছন্দ হয়েছে? বাবা, এমন করে বলছো যেন আমার জন্যই বানিয়েছো এই ঘরটা। তা কিন্তু তুমি বলতে পারো, তোমার কথা ভেবেই বানানো। আর আমার বর, সেও কি থাকবে এখানে? না, শুধু তোমার কথা চিন্তা করেই বানানো, শুধু তুমি। আমাকে এখানে একা আনতে চাইছো, কি ব্যাপার বলো তো? আচ্ছা, তুমি কি বোঝো না, না বুঝেও না বোঝার ভান করে থাকো? সত্যি কথা বলো তো, এরকম লুকিয়ে চুরিয়ে কতদিন বলো তো প্রেম করব? হ্যাঁ, কখন তোমার বর বাড়িতে থাকবে না তখন আমি লুকিয়ে লুকিয়ে তোমাকে একটু আদর করতে যাব, আবার কখন আমার বউ বাড়িতে থাকবে না তুমিও আসবে দেখা করতে। এরকম ভাবে চলে না। তাই আমার নিজের পয়সা একটা আলাদা করে বাড়ি বানিয়ে নিলাম। আমার যখন ইচ্ছে হবে আমি তোমার কাছে আসবো আর আদর করব, কেউ কিচ্ছু বলার থাকবে না। মিনা! তুই আমার সর্বনাশ কেন করছিস? কেন? সুমিত্রা, তুমি এটা কেন করছো? ওর সংসার আছে, ওর ঘর আছে, ওর এক ছেলে আছে, তুমি কেন সর্বনাশ করছো? আমি সর্বনাশ করছি না, ও কাশির কাছে সুখে নেই, আমার কাছে অনেক সুখে শান্তিতেও থাকবে। কি বলছো তুমি? হ্যাঁ, আমি ঠিকই বলছি। আর আমি, তোমার দুই ছেলে, ওদের কি হবে? তোমরা যেমন আছো তেমনই থাকবে। হ্যাঁ দিদি বলো। কাশি, আমি তোমাকে একটা কথা বলবো বলবো করে কিছুতেই বলতে পারছি না। কি কথা বলো? আমি অনেক চেষ্টা করেছি জানো আমার পুরুষ মানুষটাকে সামলানোর, যাতে করে তোমার সংসার আমার সংসার ঠিক থাকে, কিন্তু ওকে সামলানোর সাধ্য আমার আর নেই। আমি এতদিন বিষয়টা তোমার কাছে চেপে গেছি কারণ আমার বোন তোমার বউ, সেটা জানলে ওর সংসারে ঝড় উঠবে, ওর সংসার ভেঙে যেতে পারে। তুমি বিশ্বাস করো, আমি অনেক চেষ্টা করেছি কিন্তু কিন্তু পারিনি। এখন এখন সবকিছু হাতের বাইরে বেরিয়ে গেছে। তুমি কি তোমার বর আর মীনাক্ষীর গোপন সম্পর্কের কথা বলতে চাইছো? তুমি জানো? হ্যাঁ টের পাই, কিন্তু এখনো পর্যন্ত হাতে নাতে ধরতে পারিনি।
এ নিয়ে আমাদের বাড়িতে রোজ অশান্তি চলছে। আমি বহুবার ওদের হাতে নাতে ধরেছি, ওরা দিন দিন বেপরোয়া হয়ে উঠেছে। আমি আর ওকে সামলাতে পারছি না। তুমি তোমার বউকে সামলাও। একদম মার্ডার করে ফেলবো। প্রেম খোঁচাচ্ছি তো, বাচ্চা আছে, সংসার আছে, তাও প্রেম করে মরছো। বাবুর সঙ্গে যখন প্রেম করছো বিয়ের আগে থেকেই, তখন আমায় বিয়ে করলি কেন? হ্যাঁ, আমার জীবনটা এইভাবে শেষ করে দিলি কেন? শোন, তোকে একটা সুযোগ দিচ্ছি, শুধরে যা, না হলে আর বাঁচবি না বলে দিলাম। কে মারবে আমাকে? তুমি? আছে তোমার সে ক্ষমতা? বহুদিন ধরে না তোমার এই অত্যাচার আমি সহ্য করছি। আমি যদি মুখ খুলি না, তুমি বাঁচবে না। পরপুরুষের সাথে প্রেম করবে, অথচ কিছু বলা যাবে না। এই কি করবি? কি করবি? দাদাবাবুকে নালিশ করবি? যা কস কস। আল্লাহ, সমাজ বিরোধী মাফিয়া। দেখি দেখি তোর মাফিয়া প্রেমিক কি করে আমার। হ্যালো, কি হয়েছে? ও আমাকে মেরে ফেলবে। ও তোমার গায়ে হাত তুলেছে? শুধু আজ নয়, বহুদিনও আমার গায়ে হাত তুলেছে। আমি কোনোদিন তোমাকে বলিনি, কিন্তু আজ আর না বলে পারছি না। ও আমাকে শেষ করে ফেলবে। তোমার আর আমার সম্পর্ক টেনে রোজ আমাকে মারধর করে। ডিসিশন নেবার এবার সময় এসে গেছে। ওকে আমি দেখছি। টের পাচ্ছিস তুই যখন ওকে মারতিস ওর ঠিক কতটা ব্যথা লাগতো? নাকি? বাহ, তাহলে মানলি তুই ভুল করেছিস। টিঙ্কু, ছেড়ে দে ওকে। চলো। মিনা, তুমি যেও না মিনা। তুমি আমার সংসারটাকে এইভাবে বাসিয়ে দিয়ে যেও না মিনা। তুমি যেও না মিনা। রাজেশ দা, আমার ছেলেটাকে তুমি দিয়ে যাও। আমার ছেলেটাকে তুমি নিয়ে যেও না। রাজেশ আমার স্ত্রী বাচ্চাকে তুলে নিয়ে ওর বাড়ির পাশে যে একটা বাড়ি করেছে সেখানে নিয়ে রাখে। খোরপোশের দরুন আমার নামে ওরা কেস করে। আদালতের রায়ে আমাকে প্রতি মাসে আমার বউয়ের হাতে 10,000 টাকা করে তুলে দিতে হয় স্যার। নামেই আমার স্ত্রী, ঘর করছিল রাজেশের। স্যার স্যার আমার একটাই যন্ত্রণা স্যার, ওরা আমার বাচ্চাটাকে আমার কাছ থেকে স্যার দূরে সরিয়ে নিয়ে গিয়েছিল স্যার। সঞ্জু, সঞ্জু 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 বাবা, শোন বাবা, শোন একটু আমার কথাটা শোন বাবা। কেন তুমি আমার বারবার সামনে আসো বলো তো? তোমাকে আমি বলেছি না একদম চোখের সামনে আসবে না? তোমাকে আমি সহ্য করতে পারি না। সঞ্জু সঞ্জু আমার কথাটা শোন বাবা। ও অমন বলতে নেই, আমি তোর বাবা। ওই কিসের বাবা? হ্যাঁ, কিসের বাবা? যে মানুষটা দিনের পর দিন আমার মাকে অত্যাচার করেছে, মারধর করেছে, সে মানুষটাকে আমার বাবা বলতে ঘৃণা হয়। একদম আমার সামনে আসবে না। শোন না বাবা, তোকে ভুল বুঝিয়েছে। আমি তোকে সত্যিটা বলবো, তুই আমার কথাটা শোন বাবা। আমি তোমার কোনো কথাই শুনতে চাই না, ছাড়ো আমাকে। বাবা বাবা শোন না, শোন না, শোন এমন করে না বাবা, আমি তোমার কোনো কথা শুনতে চাই না, ছাড়ো আমাকে। এরকম করে না বাবা, এরকম করে না, আমার কথা তুমি ছাড়ো।
তুই আবার ওর সঙ্গে লুকিয়ে লুকিয়ে দেখা করতে এসেছিস? তোকে নিষেধ করেছিলাম না? তোকে লাস্ট বারের মতো ওয়ার্নিং দিচ্ছি, শুধরে যা, না হলে কিন্তু এবারে গুলি করে দেবো। এই ওঠ। রাজেশকে আমার বহুত আগেই খুন করা উচিত ছিল স্যার, কিন্তু ওর সেই সময় বিশাল দাপট ছিল, তার জন্য ওর কাছে আমি ঘেঁষতে পারতাম না। ও যখন গরু পাচার কাণ্ডে জেল থেকে বেরোলো, তখন ও পুরনো ধান্দা সব ছেড়ে দিল। মনে মনে ভাবলাম ভগবান আমার দিকে মুখ তুলে তাকিয়েছে। ডায়েরি ধান্দা ছাড়ার সঙ্গে সঙ্গে ওর দাপটটাও শেষ হয়ে গেল। তবু স্যার জানেন, অনেকটা দেরি হয়ে গেছে, তার কারণ কোনো সুপারি কিলার পাচ্ছিলাম না। আমি চেয়েছিলাম রাজেশকে যেন তেন মূল্যে খুন করতে। একদিন দুজন সুপারি কিলারকে পেয়ে গেলাম। প্রাথমিকভাবে তাদের 2.5 লক্ষ টাকা দিলাম। হ্যাঁ, তবে সবটা দায়িত্ব ওদের আমি ছাড়িনি, কারণ রাজেশকে আমি নিজের হাতে মারতে চেয়েছিলাম। তখন প্রায় 9:30 বাজে। ও দোকান বন্ধ করে বাইক নিয়ে আসছিল। মালটা আসছে। ঠিক আছে, সুমিত্রা রাজেশের 2 ছেলে আর স্ত্রীর চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসে রাজেশের শালিকা মীনাক্ষীও। তাকে স্থানীয় চাঁদপাড়া হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়। এই কেসের তদন্ত চলছে। আজ এই পর্যন্তই। পরবর্তী পর্বে ফিরে আসবো এরকমই কোনো সত্য ঘটনার চিত্ররূপ নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, সতর্ক থাকুন, সাবধানে থাকুন। আর সোম থেকে রবি রাত ঠিক 8:30, দুপুর ঠিক 12:30 দেখতে থাকুন পুলিশ ফাইলস।